আমি তোমার মতো খ্রিস্টান ছেলেকে বিয়ে করে আমার ধর্ম পরিবর্তন করতে পারবো না ইউরিক। প্রশ্নই আসে না। এক নাগাড়ে কথাগুলো বলে দম নিল আফরা। এরিক নির্বিকারভাবে ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে যাচ্ছে। সিফুডের ঝাঝালো গন্ধ মোমো করছে চারিপাশ। আফরা উদাসীনভাবে থাই গ্লাস দিয়ে পরখ করে নিল আমেরিকার ব্যস্ত শহর ওয়াশিংটন ডিসি। রাতের আধারে এ শহর যেন অন্যরকম সুন্দর লাগছে। এরিক ইংরেজিতে প্রশ্ন করল, বাট হোয়াই অ্যাফি? আমি তোমায় ভালোবাসি। আমি চাইলে তোমায় লিভ ইনের প্রস্তাব দিতে পারতাম, কিন্তু আমি জানি যে তোমরা সাউথ এশিয়ান মেয়েরা এসবে অভ্যস্ত না। তাই তো মমডেডকে আমাদের বিয়ের কথা বলতে বললাম তোমার প্যারেন্টসের কাছে। আর তারা কি শর্ত দিয়ে বসলো? আমায় নাকি ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হতে হবে? সিরিয়াসলি? তার ছেলের হাসি হেসে এরিকের দিকে পুনরায় তাকালো আফরা। খাঁটি আমেরিকান এই ফর্সা ছেলেটার নীল চোখ জোড়া অদ্ভুতভাবে লাল হয়ে আছে। আফরার বড় হয়ে ওঠা এ দেশেই, সেই সুবাদে বিভিন্ন দেশের মানুষের সাথে মেলামেশার সুযোগ হয়েছে, কিন্তু এরিকের মতো এতটা ইমোশনাল ছেলে সে কখনোই দেখেনি। আফরা এবার বলল, আঙ্কেল আন্টিকে বলে দিও যে আমি এই বিয়ে করতে পারবো না। তাছাড়া এইসব বিয়ে শাদী নিয়ে আমি কখনোই ইন্টারেস্টেড ছিলাম না এরিক। আমার কাছে এগুলো টাইম পাস ছাড়া আর কিছুই মনে হয় না। আশা করি তুমিও মুভ অন করবে। ভালো থেকো। বলেই নীরবে প্রস্থান করল আফরা। রাস্তা দিয়ে ধীর গতিতে গাড়িগুলো চলছে। ফুটপাতের আশেপাশে মানুষের সমাগম। একটু পরপরই দাঁড়ানো গাছগুলোতে এ শহরটাকে নির্মল করে তুলেছে। আফরা দ্রুত পায়ে রেল স্টেশনের দিকে ছুটল। আজ নিজের ফ্ল্যাটে গেলে চলবে না। ট্রেন চেপে একেবারে জ্যাকসন হাইটসে মম ড্যাডের কাছে চলে যেতে হবে। কিছুক্ষণ আগে ড্যাড মেসেজ দিল যে আফরার উড়নচণ্ডীপনার জন্য মম নাকি তাকে বাংলাদেশে এক দূর সম্পর্কের ভাইয়ের কাছে পাঠানোর ব্যবস্থা করছে। আফরার যাওয়ার একটাই উদ্দেশ্য, মমকে মানাতে হবে যে সে বাংলাদেশে যাবে না, কিছুতেই না। ঘড়ির কাঁটা 11:30 থেকে 11:45 ছুঁই ছুঁই। লিভিং রুমে আফরা বসে আছে। সামনের ডিভানে নীরবে বসা আফরার বাবা আসিফ। আফরা ঠোঁট কামড়ে বসে আছে, মুখে চিন্তার ভাঁজ। আফরার মা মিসেস নীলু এবার ট্রেতে করে 3 কাপ কফি নিয়ে আসলেন। 3টে কাপেই স্টারবাকসের লোগো দেখা যাচ্ছে। মিসেস নীলুর শখের কাপ এগুলো, অতি প্রয়োজন ছাড়া বের করেন না। মিসেস নীলু কফির গ্লাস সামনের টেবিলে রাখতেই এক এক করে সবাই তা নিয়ে নিল। মিসেস নীলু বললেন, তো বিয়ে ব্যাপার কতটুকু এগোলো? আমাদের তো ছেড়েই দিয়েছো, এবার ধর্মও ছাড়বে নাকি? এই কারণেই আফরা মোটেও মিসেস নীলুকে পছন্দ করে না। বিরক্তির সাথে বলল, না বলে এসেছি। ও, আমি তো মনে করেছিলাম বিয়ে করে ফেলবে। আর সহ্য হচ্ছে না আফরার, কড়া গলায় বলল, প্রবলেম কি তোমার মম? আমি তো বললাম যে আমি না করেছি। তো কথা বাড়ানোর মানেটা কি? আমি যেই দিকে পা দিই সেই দিকেই তুমি বাধা দাও কেন? এটাই আমার প্রবলেম, বড় হওয়ার সাথে সাথে বেয়াদব হচ্ছ। মানছি জন্মসূত্রে তুমি এখানেই বড় হয়েছো, তাই বলে তোমায় কি আমি কিছুই শিখাইনি? ড্রিঙ্কস, হুইস্কি, অ্যালকোহল, আউট নাইট এসব তোমার নিত্যদিনের সঙ্গী। আমার সবচেয়ে বড় ভুল কি জানো? ভেবেছিলাম সন্তানকে এই দেশে একটা সিকিউর লাইফ দেব, কিন্তু আমি ব্যর্থ। কোথায় তুমি ব্যর্থ? আমি আজও বাংলাদেশে পা রাখিনি, তবু তোমার জোরাজোরিতে ছোটবেলা থেকেই বাংলা শেখা হয়ে গিয়েছে। এটা কি যথেষ্ট না? হয়তো হতো, কিন্তু তোমার ওই বয়ফ্রেন্ডের বাবা মা কোন গলায় বলে গেল তোমার ধর্ম পরিবর্তন করতে? তুমি যেহেতু জানো তোমাদের রিলেশন কখনোই বিয়েতে রূপ নেবে না, তাহলে রিলেশন করো কেন? আমি ওকে ভালোবাসি না, কিন্তু ওর ফিলিংসকে রেসপেক্ট করি, তাই ওকে মেনে নিয়েছিলাম। তাছাড়া আর কিছুই না, কারণ আমি এইসব নিয়ে কখনো সিরিয়াস ছিলামই না। দম নিল আফরা। মিসেস নীলুর দিকে তাকিয়ে দেখল ওনার মুখ অস্বাভাবিক লাল হয়ে আছে। এতক্ষণ আসিফ সাহেব নীরব দর্শক ছিলেন। মৌনতা ভেঙে বলল, তোমার কথা বলা হয়েছে আফি? হুম। এবার আমার কথা শোনো। তুমি যে শেষ কথাটা বললে না, ওই চিন্তাটা তোমার ভুল। রিলেশন নিয়ে সিরিয়াস না থাকলে ভালো জীবন কখনোই উপভোগ করতে পারবে না। প্রত্যেকটা সম্পর্ক গুরুত্বপূর্ণ, আফসোস সেটা তুমি বুঝলে না। মিসেস নীলু রাগী স্বরে বলল, ও যে পরিবেশে থাকে সেখানে কখনোই সম্পর্কের গুরুত্ব বুঝতে পারবে না। ওর অস্তিত্বে পাশ্চাত্য সংস্কৃতি মিশে গিয়েছে।
ভুলে গিয়েছে যে এ দেশ ওর জন্মস্থান হলেও ওর পরিচয় কোনটা। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আসিফ, এর থেকে এক দণ্ড আমি নড়চড় করব না। বলেই নীলু বেগম উঠে ড্রয়ার থেকে দুটো টিকিট বের করে আফরার সামনে রাখলেন। আফরা দেখে হতভম্ব হয়ে গেল। বাংলাদেশে যাওয়ার টিকিট এগুলো। আফরা বলল, কেন এগুলো? কেন বুঝতে পারছো না? তোমাকে আমি এখানে রাখবো না। তুমি বিড়িতে যাচ্ছ। আমেরিকার এয়ারপোর্ট থেকে দুবাই হয়ে ঢাকা শাহজালাল এয়ারপোর্টে, তারপর সোজা আরেক প্লেনে সিলেট এয়ারপোর্টে। আমার এক দূর সম্পর্কের ভাইয়ের কাছে থাকবে তুমি। আত্মীয়তার সম্পর্কে সে হয়তো অনেক দূরের, কিন্তু আমার মা বাবার পর তার পরিবারই আমার সবচেয়ে কাছের মানুষ। ইফাজ আঙ্কেল। আফরা প্রায়শই ইফাজ আঙ্কেলের নাম তার মমের মুখে শুনেছে, তাই চিনতে কষ্ট হলো না তেমন। ঠোঁট চেপে মৃদুস্বরে বলল, আমি বিডিতে যেতে চাই মম, কিন্তু এখন না। গ্রাজুয়েশন শেষ করলাম, কিছুদিনই তো হলো। ওয়াশিংটনে থাকার উদ্দেশ্যই একটা ভালো জব করা। আগে তুমি নিজের উগ্রতা সীমায় আনো। তুমি যত ট্যালেন্ট হও না কেন, তোমার অগোছালো লাইফকে আমি জাস্ট ঘৃণা করি আরফা। আফরা নামে কেবলমাত্র আফরাকে ওর মমই সম্বোধন করে, না হলে এখানে অ্যাফি নামেই সে অভ্যস্ত থাকতো। এবার সে বলল, তুমি আমার উপর এভাবে জোর খাটাতে পারো না মম। আফরা যতটা সম্ভব শান্ত হয়ে কথা বলছে। সে মাকে যতটাই অপছন্দ করুক না কেন, তবুও সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করে। আসিফ সাহেব এবার দৃষ্টি গভীর করল নিজের, মৃদুস্বরে বলল, আমি চাই না আফরা তুমি এভাবে বিগড়ে যাও। ভালোবাসা, সম্পর্ক এইসব জিনিসকে খেলনা মনে করো। আমরা চাই তোমার একটা সুন্দর লাইফ গুছিয়ে দিতে। তুমি অ্যাটলিস্ট 2 মাস বাংলাদেশে তোমার ইফাজ আঙ্কেলের পরিবারের কাছে থাকো। তারপর নিজে তুমি সব বুঝতে পারবে। ছোটোখাটো বিডি ট্যুর হিসেব করেও যাও, তবুও তুমি যেতে বাধ্য। এর বেশি আমি একটা কথাও শুনবো না আফরা। যাওয়ার জন্য প্রস্তুতি নাও। বাবার কথায় আর না করতে পারল না আফরা। গম্ভীর স্বরে বলল, ঠিক আছে ড্যাড, তোমার কথা রাখলাম। লিভিং রুমের বড় থাই গ্লাস ভেদ করে দেখা যাচ্ছে ওদের নিজস্ব ইয়ার্ড। গাছে নতুন পাতা গজানোতে রাতের সময়েও চকচক করছে। বাতাসের দোলায় উড়ে যাচ্ছে বারবার। মিসেস নীলু ইয়ার্ডে সবজির বাগান করেছেন। প্রবাসী বাঙালিরা কম বেশি সবাই এগুলো করে থাকেন। নীলু বেগমও এর ব্যতিক্রম নন। আফরা সেই বাগানে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। মনে উত্তেজনা কাজ করছে। কেন যেন মনে হচ্ছে এবারের বাংলাদেশের ট্যুর ওর জীবনে বড় কিছু নিয়ে আসবে, হয়তো অকল্পনীয় কিছু। জুন মাসের 15 তারিখ। বাংলায় হিসেব করলে আজ আষাঢ়ের প্রথম দিন। আফরা বিস্ময় নিয়ে গাড়িতে বসে জানালা দিয়ে শ্রীমঙ্গল দেখতেই থাকলো। নিউ ইয়র্ক থেকে দুবাইয়ে ট্রানজিট, তারপর শাহজালাল এয়ারপোর্ট থেকে সিলেট এয়ারপোর্ট, সব মিলিয়ে লম্বা ধকল গেলেও শ্রীমঙ্গলের এই দুর্দান্ত সৌন্দর্য তার সমস্ত ক্লান্তি গ্রাস করে নিয়েছে। গাড়িটা চা বাগানের ছোট্ট ছোট্ট টিলার মাছ দিয়ে আঁকা বাঁকা পথে এগিয়ে চলেছে। সেই তালে নড়ে যাচ্ছে আফরা বারবার। বিকেলের আবছাময় গধূলি বেলার আভা পশ্চিম আকাশে অন্যরকম লাগছে। কি মারাত্মক সেই দৃশ্য! কি দেখছো ভাবে? আফরা পাশে তাকালো। এক মধ্যবয়স্ক মহিলা বসে আছেন, মুখে শমিত হাসি। উনি সম্ভবত ইফাজ আঙ্কেলের ওয়াইফ মিসেস নাবিলা। আফরা বিনয়ী স্বরে বলল, আকাশটা দেখছি, চা বাগানের দৃশ্যটার জন্য আকাশটা অন্যরকম লাগছে। সামনে ড্রাইভিং সিটের পাশে বসা মিস্টার ইফাজ বলে উঠলেন, দেখো দেখো, বাংলাদেশে এসেছো, দৃশ্য দেখবে না? এটা কি সম্ভব? দিন আরও পড়ুক, আরও ভালো লাগবে। মিহি হাসলো আফরা, চোখে ক্লান্তি ভর করেছে। হুট করে এরিকের কথা মনে হলো ওর। আচ্ছা, ছেলেটা তো একটু ইমোশনাল টাইপের, কেমন আছে এখন? এসব ভাবতে ভাবতে সিটে মাথা এলিয়ে দিতেই আফরার চোখ যায় ড্রাইভিং সিটে বসা আগন্তুকের ওপর। ব্যক্তিটা এক নাগারে লুকিং গ্লাসে আফরার দিকে তাকিয়ে আছে। আফরার সাথে চোখাচোখি হতেই মুচকি হাসলো ছেলেটা। আফরা নির্বাক, ছেলেটার হাসিটা একটু অন্যরকম লাগছে। মিস্টার ইফাস এবার ছেলেটাকে দেখিয়ে বললেন, আফরা, এটা আমার বড় ছেলে ফাহিম, সবেমাত্র ডাক্তারিতে জয়েন হয়েছে, আর মেয়েটা মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, সে বাড়িতে আছে। ফাহিম মুচকি হেসে বলল, হ্যালো। হ্যালো। প্রত্যুত্তর দিল আফরা।
তারপর সেদিক থেকে নজর ফিরিয়ে চোখ বন্ধ করে নিল। লং জার্নি করার ফলে শরীরটা ম্যাচ ম্যাচ করছে। গন্তব্যে পৌঁছা মাত্রই একটা লম্বা গোসল দিতে হবে। মাগরিবের আজানের পর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নেমেছে। ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক। আফরা ধীর পায়ে গাড়ি থেকে কাঁচা রাস্তায় নামলো। একপাশে সেগুন কাঠের বোর্ডে লেখা আছে নেলসন টি এস্টেট। ইফাস বলে ওঠেন। ভিতরে চলো আফরা। আফরা তাই করলো। চা বাগানের ছোট্ট ছোট্ট টিলার মাঝ দিয়ে সরু কাঁচা রাস্তা। দুপুরে বৃষ্টির কারণে কাদা জমে আছে। আফরা সাবধানে সেদিকে দিয়ে টি এস্টেটের শেষ প্রান্তে এলো। দুতল বিশিষ্ট কাঠের তৈরি ছোট্ট একটি বাংলো বাড়ি। মিসেস নাবিলা বলল তাদের এই জমিটি নাকি বর্ডারের একেবারে কাছে, অর্থাৎ বাংলোর পেছনে দাঁড়ালে নাকি ভারতের মেঘালয়ের সুউচ্চ পাহাড়গুলো দেখা যায়। বর্ণনা শুনেই ভালো লাগলো আফরার। না জানি দেখলে কেমন লাগবে। ফাহিম এবার বাংলোর উল্টো পাশে ছোট্ট ঘরটির দিকে মুখ করে চেঁচিয়ে বলে উঠল, ফারহান, এই ফারহান, এখানে আছো? বিরক্ত হলেন মিসেস নাবিলা। ছেলেটির উদ্দেশ্যে বলে উঠল, ফাহিম, তোর কি মনে হয় ফারহান এই সময় বাড়িতে থাকার মানুষ? ওই নবাবজাদার কথা বাদ দে তো। আফরার আজব লাগলো এরকম কথা শুনে, যে হচ্ছেটা কি। হতঃপর কিছু বুঝতে না পেরে সে বাংলোটিতে ঢোকার জন্য উদ্যত হলো। দুর্ভাগ্যবশত কাদায় পা দেয়াতে পা পিছলে যায়। আফরা ভেবেছিল যে সে হয়তো পড়ে যাবে, কিন্তু তৎক্ষণাৎ নিজের হাতে টান খাওয়াতে ধ্যান ভেঙে গেল। ফাহিম নামের ছেলেটি ওর হাতের কবজি ধরে ফেলাতে এই যাত্রায় বেঁচে গিয়েছে। ফাহিম মুচকি হেসে বলল, এভাবে কতক্ষণ তাকিয়ে থাকবেন মিথ? এবার তো সোজা হয়ে দাঁড়ান। ফাহিম ছেলেটা টান মারতেই আফরা ফাহিমের একেবারে কাছাকাছি এসে পড়ল। এক পলক এই ছেলেটার চোখ দেখে আফরার মনে পড়ল এরিকের কথা। ফাহিমের চোখগুলো একেবারে এরিকের মতো। পার্থক্য শুধু একটাই, ফাহিমের চোখ জোড়া কালো আর এরিকের নীল। তবু মনে কেমন এক মিশ্র অনুভূতি কাজ করছে আফরার। সব কিছুতে কেমন যেন এক মাদকতা। ফাহিম মুচকি হেসে বলল, ওয়েলকাম টু বাংলাদেশ মিস আফরা। মেঘালয়ের সীমান্ত ঘেঁষে তৈরি কাঠের বাংলোতে আফরা ধীর পায়ে প্রবেশ করলো। সাথেই রয়েছে মিস্টার ইফাস, মিসেস নাবেলা আর ফাহিম নামের ছেলেটি। বলতে হবে পুরনো ধাঁচের এই কাঠের বাড়িটি অনন্য। চারিদিকে পুরনো আসবাবপত্রের সমাহারে কেমন যেন একটা জমিদারি ভাব দেখা যাচ্ছে। মিসেস নাবিলার ইশারায় আফরা বসে পড়ল মোলায়েম সোফায়। মিস্টার ইফাস বাইরে থেকে এসে ফ্রেশ না হয়ে থাকতে পারেন না, তাই কথা না বাড়িয়েই তিনি তার ঘরে জামা কাপড় পাল্টাতে চলে গেলেন। মিসেস নাবিলা গেলেন আফরার রুম ঠিক করার জন্য। আফরা মাথা নাড়িয়ে এদিক ওদিক দেখে চলেছে বারবার। কেমন যেন বাড়িটাতে এক ছিমছাম অনুভূতি। ফাহিম এক মনে আফরার কার্যকলাপগুলো দেখছে। মৌনতা ভেঙে সে এবার বলল, বাড়িটাকে হরর হাউস মনে হচ্ছে না, তাই না? অপ্রস্তুত হয়ে পড়ল আফরা। ছেলেটার কার্যকলাপ বড়ই অদ্ভুত। না হলে কোনো সুস্থ মানুষ নিজেদের বাড়িকে হন্টেড হাউস বলে? আফরা ফিচেল হাসি দিয়ে বলল, না না, এমন কিছুই না। আমার তো মনে হয় না। আপনি যেভাবে চোখ নাড়িয়ে এক্সপ্রেশন প্রকাশ করছেন, ঠোঁটে চাপা ভাব, প্রমাণ হয়ে যায় যে এই বাড়িটাকে নিশ্চিত হরর হাউস মনে হচ্ছে। আফটারঅল ব্রিটিশ হরর মুভি আপনারা কম বেশি সবাই দেখেছেন। আফরা মিয়ে গেল। ছেলেটি ওর ভাবখানা বুঝে ফেলেছে বলে লজ্জা লাগছে বেশ। ফাহিম তা দেখে আলতো হাসল। আফরা মানতে বাধ্য যে ছেলেটার সেন্স অফ হিউমার চরম লেভেলের। না হলে কেউ কীভাবে জাস্ট এক্সপ্রেশন দেখে গট গট করে সব বলে ফেলবে। ফাহিম আবারও বলল, এই পুরো বাংলোটাই ব্রিটিশ স্টাইলে বানানো হয়েছিল ইংরেজদের আমলে। পরবর্তীতে জর্জ নেলসন নামের এক ব্রিটিশ নাগরিক থেকে এই জায়গাটি আমার দাদা কিনে নেন। এত পুরনো বাংলো পরে সংস্কার করা হলেও নেলসন টি স্টেট নামটি আর পরিবর্তন হয়নি। আফরা এবার বুঝলো এর কারণ, তবু কিছু বলল না। অদ্ভুতভাবে ওদের দুজনকে এখানে রেখেই মিসেস নাবিলা কোথায় চলে গিয়েছে যে এখনও আসছে না। তখনই ট্রে হাতে নিয়ে রান্নাঘর থেকে আসলো একটি মেয়ে। সে ট্রে থেকে একটি শরবতের গ্লাস নিয়ে আফরার দিকে এগিয়ে বলল, এই নাও আপু। আফরা এবার খেয়াল করলো মেয়েটিকে। হলুদ সালোয়ার কামিজ পরিহিতা মেয়েটির ঠোঁটে স্মিত হাসি, মুখে আন্তরিকতার ভাব। আফরা অনুমান করলো যে মেয়েটির বয়স হয়তো 18-19 হবে। সেই চাঞ্চল্যতাটি যেন স্পষ্ট ফুটে উঠেছে চেহারায়।
আফরা গ্লাসটি নিয়ে বিনয়ী সুরে বলল। ধন্যবাদ। আফরার মুখে ধন্যবাদ কথাটি শুনে অবাক না হয়ে পারল না মেয়েটি। ওর ধারণা ছিল যে আফরা হয়তো বাংলায় দুর্বল হবে, কিন্তু এক ধন্যবাদে ওর ধারণা পাল্টে গেল। মেয়েটি খুশিতে গদগদ হয়ে বলল, স্বাগতম আপু, আমি ইলা, তোমার ইলফাজ আঙ্কেলের ছোট মেয়ে। দেখেই বুঝতে পেরেছি চেহারা তোমার আঙ্কেলের মতোই হয়েছে। তবে তুমি দেখতে খুব মিষ্টি আপু। ফাহিম ভাইয়া তোমার ছবি আমাকে দেখিয়েছিল। ছবিতে তুমি যতটা না সুন্দর, বাস্তবে তার থেকেও বেশি সুন্দর তুমি। ইলার কথা আফরার সামনে বিব্রত হয়ে পড়ল ফাহিম। আফরা গোল গোল চোখে করে তাকিয়ে আছে ফাহিমের দিকে। ইলা আসলেই বোকাশোকা, না হলে এভাবে এই কথাটা আফরাকে বলতো। ফাহিম বিব্রত কণ্ঠে বলল। ফেসবুক থেকে দেখেছিলাম। আফরা কিচ্ছু বলল না বিনিময়ে। ইলা আবারও বলে উঠল, তো আপু, তোমার কয়দিন থাকার প্ল্যান আছে? ইলা, এভাবে কেউ মেহমানদের বলে যে কয়দিন থাকবে? আফরার যতদিন খুশি ততদিনই থাকবে। হুট করে সরু সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল মিস নাবিলা। ইলা চুপসে গেছে। বোঝা গেল মাকে প্রচণ্ড ভয় পায় সে। মিসেস নাবিলা বিনয়ীভাবে আফরাকে বলল, দুঃখিত লেট করানোর জন্য। তোমার রুম আমি রেডি করে দিয়েছি, যাও ফ্রেশ হয়ে নাও। আফরা কথা মতো তাই করলো। যাওয়ার আগে ফাহিমের সাথে চোখাচোখি হলো একবার। ফাহিম দেখা মাত্র মুচকি হেসে বলল, হ্যাভ এ গুড নাইট। আফরা যেই রুমটিতে থাকে ইলার ভাষ্যমতে এটা ফাহিমের রুম। অন্য রুমগুলোর অবস্থা তেমন একটা ভালো না বিধায় ফাহিমের রুম দেওয়া হয়েছে আফরাকে। এখান থেকে সকালের পূর্ব আকাশে নাকি মেঘালয়ের চরম একটা দৃশ্য উপভোগ করা যায়। আর পুরো বাংলোতে এটাই একমাত্র ঘর যেখানে পূর্ব ও পশ্চিম পাশে বারান্দা আছে। প্রতিটা বাঙালি পরিবারেরই স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো অতিথিদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করা। মিসেস নাবিলাও এর ব্যতিক্রম না। ঘড়ির কাঁটা এখন 12:30 ছুঁই ছুঁই। এক কথায় গহীন রাত। খাওয়া দাওয়া সেরে জানালার ধারের একটা দিবানে আফরা বসে আছে অনেকক্ষণ হলো, তবুও চোখে ঘুম নেই। বাইরের তুমুল বৃষ্টিতে ঘুম যেন উবে গিয়েছে। জানালা দিয়ে ধেয়ে আসছে হু হু বাতাস। এ যেন এক অন্যরকম সৌন্দর্য। আফরা এ বাড়ি এ পরিবেশ কিছুর সাথে অভ্যস্ত না। আমেরিকায় যেমন লিভিং রুম, ডাইনিং স্পেস, কিচেন সব একসাথে, সেখানে বাংলাদেশে তা আলাদা। সব রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম নেই। রান্নাঘরে আফরা যেমন ইলেকট্রিক চুলা ব্যবহার করত, এখানে গ্যাসের চুলার ব্যবহার। আমেরিকার প্রতিটি বাড়িতেই একটি বেসমেন্ট থাকে, যেটা এখানেও ছিল। ব্রিটিশ স্টাইলে বাড়ি তৈরি হয়েছিল বলে, কিন্তু সংস্কারের পর তা বন্ধ করে দিয়েছে। ডিভান থেকে উঠে জানালার কাছে দাঁড়ালো আফরা। নেলসন টি এস্টেটের বিস্তৃত চা বাগানটি দেখা যাচ্ছে জানালা দিয়ে। রাতের আধারে বৃষ্টিস্নাত এ চা বাগানের দৃশ্য আফরার কাছে নতুন। সব উৎপন্ন হওয়া চা পাতার কাঁচা গন্ধ উন্মাদ করে তুলেছে পরিবেশটাকে। আফরা উইকিপিডিয়ায় সার্চ দিয়ে দেখল যে জুন জুলাই মাস নাকি শ্রীমঙ্গলে বেস্ট। তাছাড়া বাংলাদেশে গড়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় নাকি শ্রীমঙ্গলে। মমের ওপর থাকা চাপা ক্ষোভটাও ধীরে ধীরে কেমন যেন যাচ্ছে মিলিয়ে। বাইরে হঠাৎ এক সূক্ষ্ম শব্দ শোনাতে আফরার ধ্যান ভাঙল। একবার নয়, দুবার নয়, 3বার। এমন গহীন রাতে বাইরে কে আছে ভাবতেই উত্তেজনা কাজ করে উঠল। জানালা দিয়ে অন্ধকার চা বাগানের সরু পথে চোখ বুলিয়ে নিল কয়েকবার। বৃষ্টির গতি এবার কম। হঠাৎ আফরার চোখ গেল দূরে একটি অবয়বের উপর। একটি ছায়া পথ দিয়ে এগিয়ে আসছে বাংলোর পাশে থাকা ছোট্ট কাঠের ঘরটির দিকে। যতই এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে অবয়বটি। একবারে কাছে আসতেই একজন কালো রেইনকোট পরা আগন্তুকটিকে দেখতে পেল সে। স্পষ্টত অবয়বটি পুরুষের, মুখে কালো মাস্ক পরা। হুস্থুলভাবে কাঠের ঘরে দরজাটির তালা খুলে ফট করে ভেতরে চলে গেল সে। এর বেশি আফরা কিছু দেখল না। কালো রেইনকোট পরা আগন্তুকটিকে দেখে চোর মনে হলো না। এই অন্ধকার পথে যেভাবে হেঁটেও কাঠের ঘরে ঢুকলো মনে হলো এখানকারই কেউ। কে জানে কে হবে। আফরা আর না ভেবে ঘুমাতে চলে গেল। পরদিন সকালে আকাশটি পরিষ্কার, ফুরফুরে হাওয়া বইছে চা বাগানের মধ্য দিয়ে। আফরা দ্রুত পায়ে তাই কাঠের বাংলোর অদূরেই থাকা ছোট্ট কুঠিরের দিকে এগিয়ে চলল। আশেপাশে জঙ্গল ঝোপঝাড়ে ভরা। মনে হচ্ছে না যে এখানের যত্ন খুব একটা নেওয়া হয়।
কিন্তু অদ্ভুত কারণে মাছ দিয়ে ঘাসগুলো মরে আছে, যেন কেউ এই পথ প্রতিদিন ব্যবহার করে। আফরা কাঠের কুঠুরের কাছটায় গিয়ে আরও এক ধাপ অবাক হলো। এই পাশটা বেশ পরিষ্কার, পাশ দিয়ে একটি ঢাল নেমে গিয়েছে যেখানে সরু একটা নদী। এটাই মূলত বাংলাদেশ আর ভারতের সীমান্ত। ইলা বলেছিল যে মাঝে মাঝে পুলিশ বা সেনাবাহিনীর সদস্যরাও নাকি এখানে এসে সব পরখ করে যায়। কিন্তু আফরা সেদিকে মাথা ব্যথা নেই। সে ভাবছে যে গত রাতে একজন পুরুষকে সে দেখেছিল। তাহলে এখন তালা দেওয়া কেন? এমন তো নয় যে আফরার আসার আগেই সে চলে গিয়েছে। আফরা আপু, তুমি এখানে কি করছো? আফরা পেছনে ফিরে দেখলো ইলা, চোখে মুখে আতঙ্কের ছাপ। আফরা বলল, এভাবেই জাস্ট দেখতে এসেছিলাম। দেখা হলে ফিরে চলো আপু, মা নাস্তা করার জন্য ডাকছে। আচ্ছা, আর একটা কথা, বলো। এখানে এসো না, এখানে আমাদের আসা নিষেধ আছে, তাই না আসাই ভালো হবে। কথাটি ওর অদ্ভুত লাগলেও কিছু বলল না। ইলার কথা মতো তাই চলে গেল মিসেস নাবিলার কাছে। নাস্তায় বিশাল আয়োজন দেখে আফরা অবাক। চা, জুস, ব্রেড, এগ টোস্ট, অমলেট থেকে শুরু করে ইনস্ট্যান্ট নুডলস, রুটি, ভাজি, বুটের ডাল সব আছে। আফরা অবাক হয়ে বলল, এত কিছু? তো মেহমান এসেছে, আমরা রান্না করব না? অনেক টাইপ খাবার আছে, তোমার যেটা ভালো লাগে ওটাই খাও। আফরা আর কিছু বলল না। মিস্টার ইফাজ, ইলা, ফাহিম সবাই বসে আছে টেবিলে। ফাহিমের ফর্মাল লুক দেখে মনে হচ্ছে হাসপাতালে যাবে সে। গায়ের রঙের সাথে পরনের শার্টটি বেশ মানানসই। আফরা এক পলক ফাহিম আর ইলার দিকে তাকিয়ে খাবারে মনোনিবেশ করলো। ওদের পরিবারটি আফরাদের মতো না, বেশ উৎফুল্ল আর প্রাণোচ্ছল ধরনের। তবে আফরা কখনোই সে সুযোগ পায়নি। মম ড্যাড দুজনেই চাকরি করার কারণে কৈশোর জীবন পার করেছে স্কুল ফ্রেন্ডসদের সাথে। পরবর্তীতে 18 বছর হলেই জ্যাকসন হাইটস ছেড়ে ওয়াশিংটনে শিফট হয়ে যায়। তবে এখানে বাবা মায়ের প্রতি ফাহিম আর ইলার কেয়ারিংটা আফরার ভালো লাগছে। মিস্টার ইফাজ খাওয়ার মাঝে বলে উঠলেন, তোমার মম ড্যাড কল দিচ্ছে, তুমি জানো? আফরা স্তম্ভিত হয়ে পড়ল, নীরবে বলল, না, মোবাইল ডিসচার্জ হয়ে গিয়েছে, চার্জ দেইনি আর। কথাটি মিথ্যা। আফরা আসলে চাচ্ছে না এই মুহূর্তে মম ড্যাডের সাথে কথা বলতে। মিস্টার ইফাজ বললেন, তোমার মম ভোরে কল দিয়েছিল আমায় যে তুমি ঠিকঠাক মতো এসেছো কিনা। আমি বলে দিয়েছি কোনো সমস্যা হয়নি, পরে কল দিও। ঠিক আছে। ফাহিম খাওয়া সেরে উঠল এবার। মিসেস নাবিলার উদ্দেশ্যে বলল, মা, আমি হসপিটালে গেলাম। টেক কেয়ার এভরিওয়ান। কদিন একটু ম্যানেজ করতে পারিস না ফাহিম? মেয়েটা আমেরিকা থেকে এলো, একদিনও হয়নি, ওকে নিয়ে ঘুরতে হবে তো তোকে। পারছি না মা, আজ একে তো নতুন জয়েন হলাম, তারপর আজ ওভারটাইম ডিউটি আছে। ইলা, আজ প্রাইভেট পড়তে যাস না। গতকাল খবর এসেছে আগামী পরশুর মধ্যে এখানে হরতাল হতে পারে। ছাত্ররা কী নিয়ে জানি আন্দোলন করছে, তাই বের না হয় ভালো। আচ্ছা, বলে উঠল ইলা। ফাহিম অতঃপর আফরার দিকে এক নজর তাকিয়ে বেরিয়ে পড়ল ব্যাগ নিয়ে। আফরা খাওয়া দাওয়া সেরে এবার বাড়িটা ঘুরবে। বাংলাদেশে আসতে প্রথম দ্বিধা জন্মালেও এখন মনে হচ্ছে এখানে এই মৌসুমে না আসলে চরম একটা ভুল হতো। আজ সারাটা দিন মিস্টার ইফাজ মিসেস নাবিলার সাথে বেশ ভালোই কাটালো। বলতে হবে যে এবারের প্রত্যেকটা সদস্যই বেশ আন্তরিক। বিকেলের দিকে মিস্টার ইফাজ আর মিসেস নাবিলা একটি জরুরি দাওয়াতের জন্য মৌলভীবাজার গিয়েছিলেন। কিন্তু সন্ধ্যের দিকেই খবরে হঠাৎ শোনা গেল যে শহরে নাকি হরতাল শুরু হয়ে গিয়েছে। সে সুবাদে ফাহিম আর ওদিকে তারাও নিজ নিজ জায়গায় আটকে গেলেন। ইলাকে ফোন করে বললেন যে হরতাল আজ রাতে আর আসতে পারবে না। সেই সুবাদে পুরো বাড়িতে এখন ইলা আর আফরা। আফরা দেখে অবাক হলো যে ইলা বেশ সাহসী ধরনের মেয়ে, এক কথায় সহজে ভয় পায় না। পুরো সন্ধ্যা রাতটাই ইলার সাথে ওর বেশ ভালো কেটেছে। এখন রাত হয়েছে অনেক। ইলা এখন আফরার জামা কাপড়গুলো আলমারিতে গোছাচ্ছে আর কথা বলছে। কথার এক পর্যায়ে বলল, আপু আমার না সত্যিই ঘুম পাচ্ছে। তাহলে এগুলো রেখে দাও, আর করতে হবে না। তাহলে ঠিক আছে, তুমি একা ঘুমাতে পারবে তো? আফরা হেসে দিল ইলার কথায়। ইলার গাল টিপে বলল, তুমি পারলে আমি কেন পারবো না? তাও ঠিক। আচ্ছা, আমি গেলাম তাহলে আপু, গুড নাইট। গুড নাইট।
ইলা চলে গেল এবার। বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, হয়তো যে কোনো সময় তা বিকট রূপ ধারণ করবে। আফরার মনে এক পলক চিন্তার বাসা বাঁধল হঠাৎ। আজও কি সেই মিস্টার রেইনকোট বয়কে দেখা যাবে? পরক্ষণে মনে পড়ল এটার জন্য আজ সকালে সূর্যোদয়টা সে মিস করেছে। এই ভুল আর করবে না সে। তাই কম্বল মুড়ি দিয়ে নীরবে ঘুমের রাজ্যে চলে গেল। গভীর ঘুমের অবস্থাতেই আফরার কানে ভেসে আসলো অতি সুর কিছু শব্দ। ক্রমশ সেই শব্দগুলো আরও জোরে শুনতে পেতেই আফরার চোখ থেকে ঘুম উবে গেল। ঘরটা পুরোপুরি অন্ধকার। আজব তো, ড্রিম লাইট তো জ্বালিয়েই সে ঘুমিয়েছিল, তাহলে এখন তো বন্ধ কেন? মনে হয় কারেন্ট চলে গিয়েছে। বাইরে থেকে খানিকটা ম্লান আলো এই ঘরটাকে রহস্যময় করে তুলেছে। পশ্চিম দিকেই বারান্দার দিকে তাকাতেই আচমকা চোখ থমকে গেল আফরার। একজনকে দেখা যাচ্ছে আবছাভাবে। বুকে ক্রমাগত ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। কে এটা? ওর জানা মতে এই বাড়িতে ও আর ইলা ছাড়া কেউ নেই। আফরা সন্তর্পণে খাট থেকে নেমে ড্রয়ারের ধারালো নাইফটা ছিল। প্রথমে নিজের আত্মরক্ষা, তারপর সব। ছায়াটি হয়তো বারান্দা দিয়ে ঘরে ঢোকার প্রচেষ্টায় আছে। আফরা প্রস্তুত হয়ে থাকলো ছায়াটি ঢোকা মাত্রই তাকে আক্রমণ করবে, এবং করলো তাই। সে ঢোকা মাত্রই আফরা তার গলায় ছুরি আটকে দেয়ালের সাথে চেপে ধরল। ঘরে লাইট নেই, যা আলো আসছে সব বাহির থেকে। এতটুকু আলোতে আফরা আন্দাজ করতে পারল এই পুরুষ বললে ভুল হবে, একজন যুবক। নিঃশ্বাস ভারী, যেন আহত হয়ে এখানে এসেছে। নিজের সম্পূর্ণ শরীরের ভর দিয়ে আফরা ছেলেটাকে দেয়ালের সাথে চেপে ধরল। গলা থেকে এক ফোঁটাও ছুরি সরায়নি। ছেলেটা তীক্ষ্ণ স্বরে বলল, ছাড়ো আমাকে। ইতিমধ্যেই ড্রিম লাইটের আলো জ্বলে উঠল ঘরে। বিদ্যুৎ এসেছে। আফরার সামনে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে শ্যামবর্ণের এক যুবক। লাইটের অল্প আলোতে ছেলেটার শক্ত চোয়াল, তীক্ষ্ণ চোখে অদ্ভুত এক টান আছে, যা ফাহিম, এরিক বা অন্য কোনো ছেলের প্রতি অনুভব করেনি আফরা। ছেলেটা আহত, হাতে গুলি লাগাতেই রক্ত দিয়ে মেখে গিয়েছে। আফরা তবুও ছাড়ল না। গলায় ছুরিটা আরও জোরে চাপিয়ে বলল, কে তুমি? দুজনের নিঃশ্বাস একাকার হয়ে যাচ্ছে। ফারহানের এবার বেহাল দশা। এমনিতেও গুলি লাগার জন্য হাত রক্তাক্ত হওয়াতে ফাহিমের রুমের বারান্দা বেয়ে এসেছে, কিন্তু এখানে হলো অন্য কিছু। কে এই মেয়ে? ফারহান আহত কণ্ঠে বলল, আমি ফাহিমের কাছে এসেছি। ওর চাচাতো ভাই আমি, ফারহান জুবায়ের। অবাক হলো আফরা। এতটাই অবাক যে এখনও ফারহানকে দেয়ালের সাথে পিষে ধরে রেখেছে। ফারহানের মনে চিন্তার দানা বেঁধেছে যে কে এই মেয়ে, এত রাতে ফাহিমের রুমে কেন? এমন তো নয় কলগার্ল। এসব উদ্ভট চিন্তা তৎক্ষণাৎ মাথা থেকে ঝেড়ে ফেলে দিল ফারহান। কেননা ফাহিম এমন ছেলে নয়। আবার তাই বলল, গলা থেকে ছুরিটা সরান প্লিজ। আফরা সরিয়ে দিল তৎক্ষণাৎ। ড্রিম লাইটের আলোতে অন্ধকার ঘরে দুজন যুবক যুবতীর অস্তিত্ব যেন গ্রাস করে ফেলেছে। আফরা লাইট জ্বালালো ঘরের। ফারহান দেয়াল ঘেঁষে আহতের মতো দাঁড়িয়ে আছে, গুলিবিদ্ধ বাহুর আশপাশ দিয়ে রক্তে মাখামাখি। আফরা অবাক হয়ে বলল, আপনার এই অবস্থা কেন? রাস্তায় স্ট্রাইকের সময় পুলিশ শুট করেছে। আপনি আপনি কাইন্ডলি ফাহিমকে ডাকুন, আর প্লিজ খেয়াল রাখবেন যেন চাচু চাচিমা কিছুতেই জানতে না পারে আমি এখানে এসেছি। ছেলেটার কথাবার্তায় কেমন যেন এক রহস্য। আফরা তৎক্ষণাৎ বলল, কেউ নেই বাসায়? হরতালের জন্য ফাহিম হসপিটালে, আর আঙ্কেল আন্টিও বাসায় আসতে পারেনি। দুর্বলতার এক পর্যায়ে নিচে বসে পড়ল ফারহান। রক্ত ঝরে পড়াতে বেশ দুর্বল। আফরা দ্রুত পায়ে ফারহানের কাছে ঝুঁকে বসে বাহু ধরল। ও নো, আপনার অবস্থা তো সিরিয়াস, প্লিজ উঠে বেডে বসুন। ফারহানের অস্বস্তি হচ্ছে, প্রচণ্ড রকমের অস্বস্তি। এত রাতে একটা যুবতী মেয়ে যে কিনা স্লিভলেস টপস আর কোয়ার্টার প্যান্ট পরে ওর সাথে ঘেঁষে আছে, এটা ফারহানের অবচেতন বাঙালি মনে অস্তিত্ব ফেলছে। কিন্তু এক বিন্দু কথা বলতে পারল না সে। আফরা যতই হোক একজন মেয়ে, ফারহানের সুঠাম দেহ সে কখনোই টেনে তুলতে পারবে না। অতঃপর কিছু একটা ভেবে সে বলল, আমি এক্ষুনি আসছি। বলেই আফরা উঠে ইলার ঘরের উদ্দেশ্যে গেল। আফরা নক করার পরই বেশ কিছুক্ষণ পর ইলা দরজা খোলে। আফরা ব্যতিব্যস্ত হয়ে বলল, ফাহিমের ফার্স্ট এড কিট আছে। তা তো আছেই, কিন্তু এত রাতে কি করবে ওটা দিয়ে? নিঃশ্বাস ফেলল আফরা, তারপর গহীন স্বরে বলল, ফারহানকে
ইলার মুখ শুকিয়ে গেল ফারহান নামটি শুনে, তাই অবাক হয়ে বলল, তুমি চিনো ফারহান ভাইয়াকে? আজ চিনলাম, সে এসেছে। মেবি স্ট্রাইকে পুলিশের গুলি খেয়েছে। ভয়াবহ অবস্থা। ইলার ঠোঁট চেপে মৃদু শ্বাস নিল, তারপর বলল, কোথায় এখন? আমি যে রুমে থাকছি সেখানে।